বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড, এটা হচ্ছে মডেল কোশ্চেন ফর লেভেল 1-এর জন্য মোট 30টা প্রশ্নের সেট দেওয়া আছে। এখানে 10টা ম্যাথ, 10টা ফিজিক্যাল সায়েন্স, 10টা জীবনবিজ্ঞান। আমরা এই ভিডিওর মাধ্যমে এই 30টা প্রশ্নের সমাধান করব। এটা ভিডিও নম্বর হচ্ছে 2025 সালে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের 17 নম্বর ভিডিও। তারপরে ফার্স্টে প্রশ্ন দেখো, যে বছর অধিবর্ষ নয় সেই বছরটির 100তম দিনটির তারিখ হবে 4টে, তোমার অপশান দেওয়া রয়েছে। তাহলে আমাকে বের করতে বলেছে 100তম দিন। 100তম দিন কি কত তারিখ হবে? তাহলে প্রথমে দেখো জানুয়ারি মাস। জানুয়ারি মাস হচ্ছে 31 দিনে। ফেব্রুয়ারি মাস হচ্ছে তোমার, যেহেতু লিপিয়ার অধিবর্ষ নয়, লিপিয়ার নয় বলে 28 দিনে। আর মার্চ মাস হচ্ছে 31 দিনে। এই 3টে মাসের যোগ করবে। 3টে মাসে 8 আর একে 9 আর একে 10 শূন্য হাতে থাকে 1, 3 6 8 আর একে 9, 90 দিন। তাহলে 90 দিন হয়ে গেল আমার 100তম দিন। তাহলে 90 দিন বাদ দিলে তাহলে 10 মার্চের পরের মাস হচ্ছে এপ্রিল মাস। এপ্রিলের 10 তারিখ। এপ্রিল মাসের ক তারিখ হবে? 10 তারিখ। কি অপশান আছে দেখে নাও। অপশান দেওয়া আছে এপ্রিলের 10, এপ্রিলের 11, এপ্রিলের 7, এপ্রিল মাসের 9। তাহলে উত্তর করে দেবে তোমরা এপ্রিল মাসের ক তারিখ? এপ্রিল মাসের তোমরা 10 তারিখ। এখানে এর দাগেরটাই হবে একের সঠিক উত্তর। 2-এরটা দেখো, বলছে 2-এর বলছে 8A 514 6B এই সংখ্যাটি 88 দ্বারা বিভাজ্য হয়, তবে এ এবং বি এর মান হবে 4টে। তোমার এখানে দেওয়া আছে। উত্তর কোনটা হবে বের করতে হবে। তাহলে এখানে ভালো করে দেখো সংখ্যাটা 2 নম্বর দিয়ে আছে 8A 5146B। 8A 514 6B এই সংখ্যাটা 88 দ্বারা বিভাজ্য। 88 দ্বারা বিভাজ্য। আর আমাকে বের করতে বলেছে A ইন্টু বি এর মান বের করতে বলেছে। তাহলে এইটাকে আমরা সমাধান করে নিই। দেখো এই সংখ্যাটা হচ্ছে 88 দ্বারা বিভাজ্য, মানে 8 ইন্টু 11। তাহলে 8 দ্বারা বিভাজ্য হবে। এটাকে ভাঙলে 8 11 88, 8 দ্বারা বিভাজ্য হবে সংখ্যাটা এবং 11 দ্বারা বিভাজ্য। এবার 8 দ্বারা সংখ্যাটা বিভাজ্য হলে শেষের যে 3টে সংখ্যা আছে এই সংখ্যা রাশিটা 8 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে শেষের 3টে সংখ্যা তোমার দেওয়া আছে 46B। তাহলে এই সংখ্যাটা তোমাকে 8 দিয়ে কি হতে হবে? বিভাজ্য হতে হবে। 5 আসতে কত? 40, 6 আছে। তাহলে বি এর মান কত ধরলে 8 দ্বারা বিভাজ্য হয়ে যাবে? 0 ধরলে 60 বসবে, হবে না। তাহলে এখানে 8 আসতে 64, 8 আসতে কত? 64 বসলে তাহলে 0 1 2 3 পর্যন্ত বসলে 8 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে এখানে মিনিমাম কত বসবে? বি এর জায়গায় মান সর্বনিম্ন কত বসাবে? 4 সর্বনিম্ন। তাহলে বি এর মান আমি পেয়ে গেলাম 4, বসালাম। তাহলে এখানে 4 বসলো, 8 আসছে 64। এইটা ভাগফলটা মিলে গেল। তাহলে বি এর মান আমি পেয়ে গেলাম এখানে কত? বি সমান পেয়ে গেলাম 4। এবার বাকি সংখ্যাটা, তাহলে এবার সংখ্যাটা যদি আমি লিখি, সংখ্যাটা যদি লেখা হয় তাহলে সংখ্যাটা হচ্ছে 8A 51 46 বি মানে আমরা পেয়ে গেলাম 4। এবার এই রাশিটা কত হতে হবে? তোমাকে 11 দ্বারা বিভাজ্য হতে হবে। এবার 11 দ্বারা বিভাজ্য নিয়ম কি? 11 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে তোমার জোড় সংখ্যা এবং বিজোড় সারিগুলো যদি হয় সেগুলো সমষ্টিকে দুটোকে যদি বিয়োগ করা হয়, এখানে লিখে নিচ্ছি। ধরো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এবার শেষ দিক থেকে ধরো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 6 7, মোট 7টা সংখ্যা দেওয়া আছে। তাহলে বিজোড় সারি আর জোড় সারির সংখ্যা সমষ্টির বিয়োগফল 0 অথবা 11 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে বিজোড় সংখ্যা, জোড় সারির সংখ্যা দেখো কত? জোড় সারি দেওয়া আছে কত? 6। জোড় সারি দেওয়া আছে 6। তারপর জোড়ে কত দেওয়া আছে? 1। তারপরে জোড়ে কত দেওয়া আছে? A জোড় সারি। বিজোড়ে কত দেওয়া আছে দেখো? বিজোড়ে তোমার দেওয়া আছে দেখো, বিজোড়ে তোমার পাবে প্রথমে, ভুল করলাম নাকি, জোড় সারিতে 6 4 আর A, ঠিক আছে। বিজোড় সারির সংখ্যা দেখো, বিজোড়ে হচ্ছে তোমার 4। বিজোড় সারির সংখ্যা দেখো 4, এটা হচ্ছে 4। তারপরে বিজোড় হচ্ছে তোমার আবার 4, তারপরে বিজোড় হচ্ছে তোমার 5, তারপরে বিজোড় হচ্ছে তোমার
8, এই দুটো বিয়োগফল হচ্ছে, যে বিয়োগফল হতে হবে 11/0 দ্বারা, বিয়োগফল হতে হবে তোমার সর্বনিম্ন 11 আর 0, মানে সংখ্যাটি যেটা বেরোবে সেটা 11 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে এখান থেকে দেখো ভাগ করলে 4 4 8, 8 8 8 8 8 8 5 13, 13 21, 21 বিয়োগ 6 1 7, এটা হচ্ছে -a সমান 14 -a। তাহলে এইখানে আমাকে সর্বনিম্ন a এর মান কত ধরলে এটা 11 আর 0 হবে। তাহলে এখানে যে a এর মান 11 দ্বারা বিভাজ্য হতে গেলে a এর মান যদি আমি 3 বসাই, a এর মান যদি আমি 3 বসাই, 3 বসালে আমি 11 পেয়ে যাব, 11কে 11 দিয়ে বিভাজ্য করে দেবো। তাহলে a এর মান এখানে কত বসাতে হবে, তোমার 3 বসাতে হবে। a এর মান সর্বনিম্ন একটা সংখ্যা, তাহলে a এর মান কত পাওয়া গেল 3, তাহলে 3 বসালেই 14 থেকে 3 বিয়োগ করলে 11 পাবো, সেই 11কে 11 দ্বারা বিভাজ্য তোমার হয়ে যাবে। তাহলে a এর মান এখানে বসিয়ে দাও, তাহলে সংখ্যাটা কত ভালো, a মানে পেয়ে গেলাম আমি এখানে 3, আর b মানে পেয়েছি আমি 4, আমার চেয়েছে a ইন্টু বি, তাহলে 3 ইন্টু 4, 4 3 হচ্ছে 12, 4 3 হচ্ছে তোমার 12 কত দেখো, 12 তোমার কোথায় দিয়ে আছে, ডি অপশানে উত্তর দেওয়া আছে, ডি অপশানে দেওয়া আছে তোমার 12, তাহলে 2-এর জায়গায় ডি অপশানটাই করবে তোমার সঠিক উত্তর, ডি। তারপরে 3 নম্বর ম্যাথটা দেখো, 3 নম্বর ম্যাথটা বলেছে একজন কোম্পানির মোট 600 জন কর্মচারীর মধ্যে 40% কর্মচারী পুরুষ, বাকিরা হচ্ছে মহিলা কর্মচারী। তাহলে প্রথম লাইনটা ভালো করে বলছে 600 জন কর্মচারী, 600 জনের মধ্যে 40% পুরুষ বলে, তাহলে পুরুষ আমি এখান থেকে একদম পুরুষ বার করি, তাহলে 600 গুণিত 40/100, এটা কেটে গেল, 4 6 24, 240 জন হচ্ছে পুরুষ। তাহলে মহিলা কর্মচারী কজন, মহিলা কর্মচারী কী করে পাবে, মহিলা পাবে 600 বিয়োগ আর 240 করলেই পেয়ে যাব 360 জন, 360 জন পেয়ে যাবো আমি মহিলা। তারপরে আসো, যদি মহিলা কর্মচারীর 60%-এর বার্ষিক আয় 2,50,000 টাকার বেশি হয়, কতজন মহিলা কর্মচারী বার্ষিক আয় 2.5 লাখ টাকা বা 2,50,000 টাকার কম, তাহলে এতজন হচ্ছে মহিলা কর্মচারী। এই মহিলা কর্মচারী 360 জন গুণিত কত পার্সেন্ট বলেছে, 60%, 60/100, একটা দুটো 6 6 36, 36 6 থেকে 3, 3 6 18 3 216 জন হচ্ছে তোমার 60% বার্ষিক আয় 2.5 লাখ টাকার বেশি। তাহলে 216 জনের যদি 2.5 লাখ টাকা বেশি হয়, বাকি মহিলা কর্মচারী কত, বাকি মহিলা কর্মচারী 360 থেকে বিয়োগ করলেই পেয়ে যাবে 360 বিয়োগ 216 জন, বিয়োগ করো এটা, 4 কয়রা 10, এই 6 কয়রা 10, 4 দিতে তাদেরকে 1 1 আর 1 2, 2 কয়রা 6, 4 দিতে 2 আর 1 144 জন। তাহলে তারপরে কোশ্চেন তোমাকে এখানে বলেছে কতজন মহিলা কর্মচারী বার্ষিক আয় 2.5 লাখ টাকার কম। দেখো 144 তো পেয়ে গেছি, আমরা ক্যালকুলেশন করে 144 পেয়ে গেছি। 144 কোথায় দেওয়া আছে, ডি অপশানে দেওয়া আছে 144, ডি অপশানটাই করে দেবে 3-এরটা সঠিক উত্তর। তারপরে চলো 4-এরটা, 4-এর বলেছে ধরা যাক পরপর 7টি সংখ্যার একটি সজ্জা আছে, এদের প্রথম 5টি সংখ্যার গড় 25 হলে সবকটি সংখ্যার গড় কত হবে। ভালো সহজ অঙ্ক, 7টা সংখ্যার সজ্জা, প্রথম 5টা সংখ্যার গড় বলেছে। তাহলে প্রথম সংখ্যাটা যদি আমি x ধরি, 7টা সংখ্যা কী হবে, x + 1, পরপর যেহেতু বলেছে x + 2, x + 3, x + 4 সব কমা দিয়ে হয়েছে, 1 2 3 4 5 হলো, x + 6, 1 2 এটা 5 হবে, x + 5 আর x + 6 7টা সংখ্যা হয়ে যাবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। এবার ভালো করে দেখো, বলছে প্রথম 5টি সংখ্যার গড় 25, 5টা, এই 5টা সংখ্যার গড় কত বলেছে 25। গড় দেখো 5টা সংখ্যার গড় মানে 1টা 2টো 3টে 4টে 5টা সংখ্যার গড়, তাহলে মাঝের সংখ্যাটা মানে কি গড় হবে, কিন্তু পরপর সংখ্যা মানে কি, এখানে একটা সংখ্যা লিখছি আমি, ধরো 2 3 4 5 আর 6, এই 5টা সংখ্যার গড় হচ্ছে যদি 4,
হয় মাঝের সংখ্যাটা 4, তো দেখো বেড়েছে পরপর, এদিকে বেড়েছে এদিকে কমেছে, মাঝের সংখ্যাটা 4, তাহলে এখানে সেম এই 2 এখান থেকে সেমভাবে তোমরা ভালো করে এক্স প্লাস 2 সমান 25, যেহেতু গড় বলেছে মাঝের সংখ্যাটা এক্স প্লাস 2 সমান 25, তাহলে এক্স সমান পেয়ে গেলাম আমি কত 23। তাহলে এক্স সমান যদি 23 হয় তারপরে কত এক্স প্লাস 2 এক্স প্লাস 3 পরপর সংখ্যা তুমি করে দিচ্ছ। এবারে তোমাকে বলেছে তারপর তোমাকে বের করতে বলেছে সবকটি সংখ্যার গড় ধরা হবে, গড় কত হবে। তাহলে দেখো মোট সংখ্যা, তাহলে এক্স মানে যদি 26 23 হয় তাহলে পরপর 7টা সংখ্যা লিখে দিচ্ছে এখানটা, এক্স 7টা সংখ্যা, তাহলে একটা এক্স মানে 23, তাহলে 23 24 25 26 27 28, 7টা বলেছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাহলে 7টা সংখ্যার মধ্যে এবার গড় বার করতে বলেছে 1 2 3, আর শেষ দিকে দেখো 1 2 3, মাঝের সংখ্যাটা যেইটা হবে সেইটাই হয়ে যাবে গড়। দেখো এদিকে 3টে এদিকেও 3টে, এখানে 1 করে বাড়ছে আর এদিকে 1 করে কমছে, তাহলে মাঝে 7 নম্বর যে সংখ্যা সেই মাঝে দুদিকে যে মাঝের যে সংখ্যা 4 নম্বর সংখ্যাটাই হয়ে যাবে তোমার গড়, এটা 26। অথবা তোমরা কি করবে যে 23 24 25 26 সবগুলোকে এই 7টা সংখ্যাকে তোমরা যোগ করবে, যোগ করলে 7 দিয়ে ভাগ করবে, 7 দিয়ে ভাগ করলে দেখবে তোমরা 26ই পাবে। 5 নম্বর ম্যাথ দেখো, বলছি একটি আয়তক্ষেত্রের দুটি সন্নিহিত বাহুর যোগফল ও কর্ণের অন্তর আয়তক্ষেত্রটির দীর্ঘতম বাহুর অর্ধেক। এবার আয়তক্ষেত্রটির ক্ষুদ্রতম দীর্ঘতম বাহুর অনুপাত তোমাকে বাহুর অনুপাত বার করতে হবে তোমাকে এখানে। তাহলে এখান থেকে দেখো তার 4টে তোমার দেওয়া আছে। তাহলে একটা এই ছবিটা আয়তক্ষেত্র, এটা 5 নম্বরটা, একটা এই ছবিটা আমি আয়তক্ষেত্র আঁকি, ধরো এটা একটা ছবি, একটা আয়তক্ষেত্র আমি আঁকলাম আয়তক্ষেত্রে। এবার দুটো যদি এইটা আমি দীর্ঘতম বাহু ধরি, দীর্ঘতম বাহু, এটা হচ্ছে ক্ষুদ্রতম বাহু, দুটি সন্নিহিত বাহুর যোগফল, সন্নিহিত বাহুর যোগফল মানে এই বাহুটার এই বাহুটার যোগফল। এবার কর্ণের অন্তর, কর্ণ থেকে যে বিয়োগ করা এসি বাহুটা, তাহলে দুটো বাহুর যোগফল কর্ণের অন্তর হচ্ছে বাহুর অপেক্ষা দীর্ঘতম বাহুর অর্ধেক। ভালো করে দেখো, তাহলে এই কোণটা কি ডিগ্রি 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। এবার দেখো ক্যালকুলেশনটা বের করতে হবে। আয়তক্ষেত্রের এই কোণটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে তাহলে এইটা যদি আমি ভূমি, এইটাকে এই বিটাকে যদি আমি ভূমি ধরি আর এটাকে আমি এসি এই বিসিটাকে লম্ব ধরি, তাহলে এইটা হচ্ছে অতিভুজ। আমরা কি জানি, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব এ সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার পেয়ে যাব। আমরা এখানে এ ধরেছি, তাহলে এই এ বির বাহুর মান ধরেছি ছোটো হাতের এ স্কোয়ার, বিসি ধরেছি ছোটো হাতের বি স্কোয়ার, তাহলে এই কর্ণটা এ সি স্কোয়ার সমান পেলাম কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে এসি সমান পেয়ে গেলাম √ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই বাহুটার মান আমরা কি পেলাম, এই বাহুটার গোটাটা মান পেলাম এ স্কোয়ার √a² প্লাস বি স্কোয়ার আমরা পেয়ে গেলাম। এবারে ওইখানে তোমার দেয়া ছিল, এবার ভাষাটা পড়ো। এবার বলছে সন্নিহিত দুটি বাহুর যোগফল। সন্নিহিত দুটি বাহু মানে কি, তাহলে এই এ বি বাহু আর বিসি বাহু, এ বাহু কত ধরেছি আমি এ, দুটো বাহুর দৈর্ঘ্য ধরেছি এ প্লাস বি, যোগফল থেকে কি করতে বলেছে কর্ণের অন্তর, কর্ণটার অন্তর, কর্ণ কোনটা পেয়েছি, কর্ণ পেয়েছি আমি এ স্কোয়ার রুটের মধ্যে বিয়োগ করে পেয়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুটের মধ্যে। অন্তরে কি হয়েছে সমান দিয়ে আয়তক্ষেত্রটির দীর্ঘতম বাহুর অর্ধেক, এইটা তোমার সমান দীর্ঘতম বাহু কি হচ্ছে এর অর্ধেক a/2, এইটা হচ্ছে শর্তানুসারে। তাহলে এইখান থেকে দেখো a প্লাস বি এদিকে হচ্ছে a/2, এদিকে নিয়ে চলে যাবে, এটাকে এদিকে নিয়ে চলে আসলাম √ওভার a² প্লাস বি স্কোয়ার। এবার দেখো এ থেকে তাহলে এদিকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে a মাইনাস a/2 প্লাস বি সমান রুটের মধ্যে a² প্লাস বি স্কোয়ার রুটের মধ্যে। তাহলে এখান থেকে এ থেকে বিয়োগ করলে শুধুমাত্র a/2 প্লাস বি পেয়ে যাব সমান √ দিয়ে a² প্লাস বি স্কোয়ার পেয়ে যাবে।
এটাকে তাহলে ভাঙলে a প্লাস 2b বাই 2 সমান রুট a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটাকে আমি স্কোয়ার করব, এইটাকেও আমি রুট করার জন্য স্কোয়ার করব। এইটাকে আমি স্কোয়ার করলে এখান থেকে পেয়ে যাব, বা এখান থেকে স্কোয়ার করলে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 2b প্লাস 2 দুগুণে 4 4b স্কোয়ার পেয়ে যাবো, নিচেরটা 4 পেয়ে যাব। এদিকে রুট উঠে গেলে শুধু a স্কোয়ার প্লাস b স্কোয়ার পেয়ে যাব এখান থেকে। বা এটাকে ওদিকে চললাম, a স্কোয়ার প্লাস 4ab প্লাস 4b স্কোয়ার সমান 4 দিয়ে গুণ করলে 4a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। 4b স্কোয়ার 4b স্কোয়ার কেটে দাও এখান থেকে। 4ab সমান এদিকে a স্কোয়ার, এদিকে নিয়ে এলে একটা বিয়োগ করলে 3a স্কোয়ার। এদিকে একটা এ আছে, এখানে দুটো এ, একটা এ কেটে দাও। তাহলে এখান থেকে শুধু পেয়ে গেলাম আমি 4b সমান 3a, বা b বাই এটাকে এদিকে নিয়ে চলে এলাম 3/4, অতএব b অনুপাত a সমান 3/4। দেখো b হচ্ছে ক্ষুদ্রতম বাহু, b হচ্ছে ক্ষুদ্রতম বাহু। আমার কি চেয়েছে? আমাকে চেয়েছে আয়তক্ষেত্রে ক্ষুদ্রতম দীর্ঘতম বাহুর অনুপাত চেয়েছে 3:4। আমার উত্তর কত বেরিয়েছে? 3:4। কত দাগের দেওয়া আছে? ডি অপশানে। ডি অপশানটাই করতে হবে তোমার সঠিক উত্তর। তারপরে চলো 6এরটা, যদি 5 জন পুরুষ ও 3 জন বালক 4 দিনে 23 হেক্টর জমিতে ফসল তুলতে পারে, 3 জন পুরুষ ও 2 জন বালক 2 দিনে 60 হেক্টর জমিতে ফসল তুলতে পারে, তাহলে কতজন বালক 7 জন পুরুষের সহিত 45 হেক্টর জমির ফসল 6 দিনে তুলতে পারবে? 4টে অপশান 1 2 3 4, 4টে উত্তর তোমার দেওয়া রয়েছে। 4টে উত্তর তোমার দেওয়া রয়েছে। তাহলে প্রথম 5 জন পুরুষ, ভালো করে দেখো, তাহলে প্রথমে অঙ্কটা দিয়েছে 5 জন পুরুষ, কি দিয়েছে? 5 জন পুরুষ হচ্ছে 5 মেল। কজন বালক? 3 জন বালক, 3 বালক, 3 জন, বি মানে হচ্ছে বালক, তাহলে 5 জন পুরুষ আর 3 জন বালক হলো। কদিনে? তাহলে সমগ্র কাজটা করছে 4 দিনে। কত হেক্টর জমিতে ছবি তুলছে? সমান 23 হেক্টর। এখান থেকে তাহলে ভাঙলে, এখান থেকে আমি ভাঙি, এখান থেকে আরেকটা করে নিচ্ছি পাশে। আবার দেখো 3 জন পুরুষ, তাহলে 3 জন পুরুষ মানে হচ্ছে মেল, আর 2 জন হচ্ছে বালক, 2b বালক। কদিনে করছে? 2 দিনে। কত হেক্টর জমি? 7 হেক্টর জমি ফসল তুলতে পারছে। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশনটাকে ভাঙতে হবে। প্রথমে যেটা পেলাম এটাকে তোমাদের ভেঙে নিই। 4 5 20 মেল যুক্ত 3 4 হচ্ছে 12 বয়েজ মানে বালক, এটা হয়ে গেল 23। এটা হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণ। এখানে দেখো 3 দুগুণে 6m যুক্ত 2 দুগুণে 4 4b সমান 7, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে এখানে আছে, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন আর এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে 12 আছে 4, আমি 2 নম্বর ইকুয়েশনে 3 দিয়ে গুণ করি। তাহলে প্রথমে ইকুয়েশনটা আমি লিখছি। প্রথমে লেখা যাবে 20 মেল মানে পুরুষ, 12b সমান 23, দ্বিতীয়টাকে গুণ করলে 3 দিয়ে গুণ করলে 3 6 18, 3 4 12 আর 3 7 21। এবার বিয়োগ করো, তাহলে এখান থেকে 12 12 কেটে গেল। তাহলে এখান থেকে পেয়ে গেলাম 2 মেল সমান হচ্ছে 2, 1 মেল সমান পেয়ে যাবো 2/2 সমান 1 মেল সমান যখন 1 পেয়ে গেলাম, এবার এই m সমান 1 পেলাম, একটা এবার প্রথম রাশিতে পুট করব। তাহলে প্রথম রাশি 20 গুণিত m এর জায়গায়, এই যে m এর জায়গায় 1 পুট করব, প্লাস 12 বয়সী থাক মানে বালক থাক 23। তাহলে এখান থেকে 12b 20টা ওদিকে নিয়ে গেলে সমান 23 বিয়োগ 20 সমান 3, b সমান 3/12 সমান 1/4। তাহলে একটা পুরুষ যদি 1 হেক্টর করে, একটা বালক করবে তার 1/4 ভাগ। তাহলে এটা যদি 1/4 ভাগ হেক্টর, যদি 1 হেক্টর করে একটা, তাহলে বালক করছে 1/4 ভাগ মানে 0.25। এটা বার করতে বলে দেখো কতজন বালক 7 জন পুরুষের সহিত 45 হেক্টর জমির ফসল 6 দিনে তুলতে পারবে। তাহলে আমরা এখানে m সমান পেয়ে গেছি 1, বালক সমান পেয়েছি 1/4, ঠিক তো? তাহলে এখানে 7 জন পুরুষ বলেছে, 7 জন পুরুষ, তাহলে 7 জন
পুরুষ প্লাস বালকটা আমি ধরে নিলাম এক্স, তার কাজ করছে কত 1/4, কদিনে করছে 6 দিনে, ফসল তুলতে কত হেক্টর তোমার 45 হেক্টর। এটা হচ্ছে শর্তানুসারে, এটা হয়েছে শর্তানুসারে, এটা পেয়ে যাচ্ছি শর্তানুসারে। এখান থেকে এক্সের ভ্যালুটা আমাকে কী করতে হবে, বের করলেই তোমার হয়ে যাবে। দেখো এম মানে কত পেয়েছি আমি, এম মানে 1 বসিয়ে দাও, 6 7-এর সাথে গুণ করলে হবে 7 গুণিত 7ই হবে প্লাস এক্স, তাহলে আর এক্স হয়ে গেল। আর এম বি মানে তো বসিয়ে দিয়েছি, এটা এক্স ইন্টু বিটা লেখো, এখানটা বিটা লিখি, এক্স ইন্টু ধরেছি আমি কত বিটা, তাহলে এক্স বি মানে কত, এক্স বি মানে হচ্ছে 1/4, বি মানে হচ্ছে 1/4 সমান হচ্ছে 45। তাহলে এখানে পেয়ে যাচ্ছি 6 7 42 যুক্ত, এখানে গুণ করলে ওপরে 6x/4 সমান 45, ওদিকে নিয়ে সবগুলো বা হবে, বা 6x + 4 সমান এখানে 45 বিয়োগ 42 সমান 3, বা x সমান 2 গুণিত 4/6, 2 গুণিত 4, এখানে 2 না 3 আছে, 3 গুণিত 4/6, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, x সমান পেয়ে গেলাম আমি 2 দিন, x সমান 2, মানে x এর ভ্যালু হচ্ছে বালকে। এবার 2 দিন উত্তর বেরোলো, তাহলে এখানে তোমার দেখে নাও দিয়ে আছে, তাহলে কত দিনে 1 2 3 4, তাহলে দেখো বি অপশানেই তোমার দেওয়া আছে 2 দিন, 2 দিনটাই তোমরা করে দেবে 6-এর দাগের সঠিক উত্তর। তারপরে দেখো এখানে দুটি সমবাহু ত্রিভুজ, এই ধরনের একটা ত্রিভুজ দিয়েছে, একে অপরকে চিত্র অনুযায়ী আবৃত করে আছে। এক্স এর মান, এই যে এক্স এর মানটা তোমাকে বার করতে হবে, 4টে অপশান তোমার দেওয়া রয়েছে, 4টে, তাহলে ত্রিভুজ এই ধরনের তোমার আঁকছি। ধরো এখানটা এটা হচ্ছে তোমার 7 নম্বরটা, 7 নম্বরটা তোমার আঁকা হচ্ছে, এইটা ছোট করে একটা দেওয়া রয়েছে, ছোট করে এখানে এইভাবে একটা আর কি দিয়েছে, আবার এর মধ্যে দেওয়া রয়েছে, আমার কোণ দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে 75 ডিগ্রি, আর কি দেওয়া আছে এই অংশটা দেওয়া আছে 65 ডিগ্রি। আর আমাকে বের করতে বলেছে কোনটা, এইটা, এই কোণটার মান বের করতে বলেছে। তাহলে ভালো করে দেখো, যদি এইটা টোটাল, এইটা একটা নাম, এইটা যদি সমবাহু ত্রিভুজ, দুটি সমবাহু ত্রিভুজ 3টে বাহুর সমান, 3টে বাহুর সমান হলে এই বড় ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই বড় ত্রিভুজটা, 3টে বাহুর মান সমান, 3টে কোণের মানও সমান, কোণের মানও সমান। আবার ছোট ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, তাহলে এই 3টে কোণের মানও সমান, তাহলে এইটাও 60 ডিগ্রি, এইটাও 60 ডিগ্রি, এইটাও 60 ডিগ্রি। তাহলে দেখো আবার এইটা একটা আবার এক সরল কোণ, তাহলে এই যে গোটালটা, এই যে এই টোটালটা আবার এক সরল কোণ, তাহলে এক সরল কোণ, এই দুটো কোণ যদি, এই একটা কোণ 75 ডিগ্রি, একটা কোণ 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কী করে পাবো, 180 থেকে বিয়োগ করে দাও, 180 থেকে বিয়োগ করে এই কোণটা পেয়ে যাবো। দেখো যোগ করলে 180 বিয়োগ 105, 5 13, 135, 35 মানে 45 ডিগ্রি, এই কোণটা পেয়ে যাবো আবার 45 ডিগ্রি। আবার দেখো এইটা আবার এক সরল কোণ, দুটো কোণের মান, তাহলে 180 থেকে বিয়োগ করে দাও, 180 থেকে 60 যুক্ত 65 করে দাও, তাহলে 180 বিয়োগ 125 বিয়োগ করলে পেয়ে যাবো 55 ডিগ্রি, তাহলে এই কোণটা পেয়ে যাবো আবার কত ডিগ্রি, 55 ডিগ্রি। আবার দেখো এই ছোটোটা আবার একটা ত্রিভুজ, একটা কোণের মান পেয়েছি 55 ডিগ্রি এই কোণটা, আবার এই কোণটার মান পেয়েছি তোমার 45 ডিগ্রি, তাহলে 45 আর এই দুটোকে যোগ করলে পেয়ে যাচ্ছে এবার 100 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত পাবো, সেটা 180 থেকে বিয়োগ করে দাও, শুধু 80 ডিগ্রি পেয়ে যাবো। কত ডিগ্রি পেয়ে যাবো, এইটা পেয়ে যাবো আবার 80 ডিগ্রি। এই 80 ডিগ্রি যে এই কোণটা পেয়ে যাই, এই কোণটা পাবো 80 ডিগ্রি, কারণ এই কোণের এটা বিপ্রবীর কোণ, বিপ্রতিভ কোণ, তাহলে বিপ্রতিভ কোণ যদি এটা 80 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 80 ডিগ্রি, তাহলে 60 আর 80তে হচ্ছে 140 ডিগ্রি, 7 আর 80তে 100। তখন আবার দেখো এইটা একটা ত্রিভুজ, এই তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 থেকে 140 বিয়োগ করলে পেয়ে যাবো 40 ডিগ্রি, তাহলে এক্স মানে পেয়ে যাবো 40 ডিগ্রি, এক্সের কোণ মন পেয়ে যাবো 40 ডিগ্রি। তাহলে তোমরা 7-এর দাগের 40 ডিগ্রি মানে সি অপশানটাই করে দেবে তোমরা সঠিক উত্তর, 7-এর দাগের হচ্ছে 40 ডিগ্রি, সি অপশানটাই করে দেবে সঠিক উত্তর, কিছুই নয়, শুধু এই এক সরল কোণ, এইটা এক সরল কোণ, এইটা এক সরল কোণ, আর যেহেতু সমবাহু ত্রিভুজ 3টে কোণের মানই হচ্ছে 60 ডিগ্রি, এটা বিপ্রতিভ কোণ, এটা 80 ডিগ্রি হলে এটাও 80 ডিগ্রি হবে, 80 আর 60 হচ্ছে 140,
তিনটে, এইটা আবার একটা ছোটো ত্রিভুজ 180 ডিগ্রি, 180 থেকে 140 বিয়োগ করলে 40 ডিগ্রি আমরা পেয়ে যাচ্ছি। 8 নম্বর একটা খুব সহজ অঙ্ক বলছে 1 বর্গ সেমি ক্ষেত্রফল রং করতে 2 টাকা খরচ হয়। 20 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি ঘনকাকৃতি বাক্সের বাইরের সমগ্র তলে রং করতে কত খরচ হবে? 4টে অপশান দেওয়া আছে। তাহলে ঘনকের কটা দিক? ঘনকের হচ্ছে 6টা দিক আছে, 6টা তল। তাহলে একটা তলে যদি ক্ষেত্রফল আমি বার করি ঘনকের 20 ইন্টু 20, বাহু ইন্টু বাহু, কটা তল আছে? 6, এবং কটা টাকা করে খরচ হচ্ছে? তাহলে টোটাল পেয়ে যাব এইটা। তাহলে 20 20 400 ইন্টু 6 হচ্ছে 2400 বর্গ সেমি। 1 সেমিতে যদি 2 টাকা খরচ হয় 2400 বর্গ সেমি, রেখে 2 দিয়ে গুণ করলে 24 গুণে 4800 টাকা হয়ে যাবে, 4800 টাকা খরচ হবে। এই সি অপশানে, এটা খুব সহজ। 20 হচ্ছে যে একটা সমগ্র তলে 20 ইন্টু 20 400, যেহেতু ঘনকের 6টা তল, 400কে 6 দিয়ে গুণ করলে 2400 বর্গ সেমি। 1 বর্গ সেমিতে হচ্ছে 2 টাকা, 2400 হচ্ছে 24 গুণে 48। তারপরে অঙ্কটা খুব সহজ, এটা 2 3 4 সব গুণ করে 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 2007 গুণিত 2008 গুণিত 2009 বিয়োগ 2008 সংখ্যাটি 2009 দ্বারা ভাগ করলে কত হয়েছে? ভাগ করলে কত ভাগশেষ থাকবে? সংখ্যাটা খুব সহজ। দেখো এই সংখ্যাটা শেষে দেখো 2009 দ্বারা ভাগ করলে এর শেষে গুণিতক কত দেওয়া আছে? 2009, মানে এই গোটা সংখ্যাটা গুণ করে যা পাবো সেটা 2009 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 2009 এই ধরনের শেষেই, তাহলে এই গোটা সংখ্যাটা এত বড় সংখ্যা গুণ করার দরকার নেই, কারণ এর শেষের একটা সংখ্যা যে 2009, এই 9 দেওয়া আছে মানে গুণিতক, এই সংখ্যাটা যা গুণ করে পাবো সেটা 2009 দ্বারা ভাগ হবে। তখন 2009 দ্বারা যে সংখ্যাটা ভাগ হবে এই সংখ্যাটা গোটাটা শেষে কত দেওয়া আছে? বিয়োগ করেছে। দেখো এইটার গুণফল থেকে 2008 বিয়োগ করেছে। তাহলে তুমি কি করবে? এই সংখ্যাটা কি করবে? 2009 থেকে যে বিয়োগ করা সংখ্যাটা দিয়েছে সেইটা বিয়োগ করে দেবে। কত দিয়ে যাবে? 1। কত দিয়ে দেবে? 1। তাহলে কত ভাগশেষ থাকবে? তোমরা 1 ভাগশেষ থাকবে। তাহলে এত বড় অঙ্ক দেখে ভয় কোনো কারণ নেই, যেহেতু 2009 গুণিতক দিয়ে আছে 2008, এই 2009 থেকে বিয়োগ করলে বিয়োগফল 1 পেয়ে যাচ্ছে কোথায়? বি অপশানে। 10 নম্বর দেখো, চিত্র অনুযায়ী ABCD বর্গক্ষেত্রের AD বাহুর ওপর E বিন্দু, AD বাহুর ওপর E বিন্দু, BC বাহুর ওপর F বিন্দু, তারপরে বলছে BE, এই বাহুটা BE, EF আর FD, এই তিনটে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 30 সেমি। তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল 4টে অপশান দেওয়া আছে, 300, 900, 810, none of these তোমাকে বের করতে হবে। তাহলে এই ছবিটা আমি এঁকেছি ধরো। তাহলে এই বাহুগুলো দেখো, BE বলে যে 30, EF 30 আর FD হচ্ছে 30। প্রথমে যে কাজ করতে হবে যে E বিন্দু থেকে BF এর ওপর একটা লম্ব টানলাম, আর F বিন্দু থেকে এই যে D এর ওপর একটা লম্ব টানলাম। ঠিক আছে, লম্ব যা টানা হলো, এই যে DF কে দুটি সমান ভাগে, এই বাহুটা আর এই বাহুটা দুটো সমান ভাগে ভাগ করলো, এর একটা নাম দিলাম F, এটা হচ্ছে G। আবার এটা আর E বিন্দু যে F আর B এর মধ্যে এটা G, এটা হচ্ছে H, আমি নাম দিলাম। যখনই লম্ব টানা হলো তাহলে এই যে এই FH আর BH দুটো বাহুর মানই কি হয়েছে? সমান হয়ে যাবে। যখনই সমান হবে, এবার একটা দেখো, এই যে DFE, এই ত্রিভুজ এই বাহু দুটো যেহেতু সমান, তাহলে প্রথমে একটা পাবো DFE, এইটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আবার দেখো আরেকটা ত্রিভুজ BEF, এইটা হচ্ছে তোমার সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এই বাহুটা দুটি হচ্ছে সমান, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এবার আমরা তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ এই বাহুটা যদি আমি ধরি ছোট হাতের A, তাহলে এইটার সাথে এইটার সমান্তরাল এইটা হবে, তাহলে এই বাহুটার সাথে এইটাও যেহেতু সমান, তাহলে এই বাহুটা A হলে এইটাও A হবে। আবার দেখো এদিকের সাথে এইটার সাথে আবার এইটার সমান, এইটাই হবে। এই দিকের বাহুর সাথে এইটা যেহেতু সমান, এইটার সাথে এইটার সমান, এইটাই হবে। এদিকের সাথে আবার এইটার সমান, তাহলে এইটা হবে। তাহলে একটা ক্ষেত্রে টোটাল, তাহলে AD বাহুটা আমি পেয়ে যাবো ধরে 3A, তাহলে ABটা বড় ক্ষেত্রে 4টে বাহু 3A বোটাল, তাহলে CDও পেয়ে যাব আমি 3A। তাহলে আবার দেখো এইটা দেখো, এবার ছোট একটা ত্রিভুজ AEB, এইটা একটা সমকোণী ত্রিভুজ, বড় ক্ষেত্রের একটা কোণ সমকোণ। তার আমরা কি জানি?
এইটা হচ্ছে অতিভুজ, তাহলে আমরা কি জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 3a স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ হচ্ছে 30 তার স্কোয়ার, লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, তাহলে এখান থেকে যাবে এ স্কোয়ার প্লাস 9a স্কোয়ার সমান পেয়ে যাবো হচ্ছে 900, 9 আর 1 10, 10a স্কোয়ার সমান হচ্ছে 900, কেটে দাও বা এ স্কোয়ার সমান পেয়ে গেলাম আমি কত 900। এবারে তোমাকে বের করতে হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের বাহু কত, বাহু হচ্ছে 3a, তাহলে ক্ষেত্রফল হচ্ছে বাহু ইন্টু বাহু 3a ইন্টু 3a সমান হচ্ছে 9a স্কোয়ার, 9a স্কোয়ার, এ স্কোয়ার মানে কত পেয়েছি 90, বসিয়ে দাও 9, এই এ স্কোয়ার জায়গায় 90 বসিয়ে দাও, তাহলে 810 বর্গ সেমি, তাহলে বর্গক্ষেত্রের টোটাল ক্ষেত্রফল পেয়ে যাব হচ্ছে 810 বর্গ সেমি। 810 বর্গ সেমি দেখো সি অপশানে দেওয়া রয়েছে, সি অপশানটাই হচ্ছে তোমার সঠিক উত্তর। একটি তামার ব্লক ঘরের উষ্ণতা কত 25 ডিগ্রি সেলসিয়াসে রাখা আছে, তামার আপেক্ষিক তাপ হচ্ছে এইটা, নিচের কোন বিবৃতি সঠিক? তামার ব্লকটিতে 112.5 ক্যালোরি তাপ আছে, তামার ব্লকটিতে থেকে তাপ বাইরের পরিমণ্ডলে যাচ্ছে, বাইরের পরিমণ্ডল থেকে তাপ তামার ব্লকটিতে আসছে, আর তামার ব্লকটি বাইরের পরিমণ্ডলের সাথে তাপীয় সাম্য অবস্থায় এবং ব্লকটি তার বাইরের পরিমণ্ডলের মধ্যে তাপের কোনো সামগ্রিক আদান প্রদান হচ্ছে না। তোমরা 1-এর দাগের ডি অপশানটাই করে দেবে সঠিক উত্তর। তারপরে চলো 2-এর দাগের, 2-এর দাগের ভালো করে দেখো, 2-এর দাগেরটা কী বলেছে, একটি আলোকরশ্মি বায়ুর মধ্যে দিয়ে যাওয়ার সময় অন্য একটি স্বচ্ছ বস্তুর ওপর উপরিতলে 30 ডিগ্রি কোণে আপাতন কোণে আপতিত হলো, যদি প্রতিসরণ কোণ 50 হয় তবে নিচের কোন বিবৃতি সঠিক? বায়ুর সাপেক্ষে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রতিসরাঙ্কের মান 1-এর বেশি, বায়ুর সাপেক্ষে অন্য স্বচ্ছ মাধ্যমটির প্রতিসরাঙ্কের মান 1-এর কম, যে কোনো রশ্মি তার নিজের পথ থেকে বিচ্যুত হয় তার মান 40 ডিগ্রি, অন্য স্বচ্ছ মাধ্যমে আলোক রশ্মির বেগ বায়ুতে আলোর বেগের চেয়ে বেশি। এখানে এ অপশানটাই করে দেবে তোমরা সঠিক উত্তর। তারপরে তোমার 3 নম্বরটা, ভরের একটি ব্লক অর্ধেক ডোবানো অবস্থায় একটি তরলে ভাসছে, প্লবতার মান 500 গ্রাম ওয়াটের চেয়ে বেশি, 500 গ্রামের ওয়াটের চেয়ে কম, ওই 50 গ্রাম ওয়াটের সমান আর 0, তাহলে এখানে তোমার 3-এর দাগের এ অপশানটা করে দেবে 50 গ্রাম ওয়াটের চেয়ে বেশি হবে তোমার সঠিক উত্তর। তারপর 4 নম্বরে এক টেবিলের ওপর রাখা একটি কাঠের ব্লকে তুমি 10 নিউটন অনুভূমিক বল দিয়ে টানছো কিন্তু ব্লকটা নড়ছে না, এক্ষেত্রে ব্লকটির ওপর ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান কত হবে? মান দিয়েছে অনুভূমিক দিকে 10 নিউটনের বেশি, 10 নিউটন উল্লম্ব দিকে নিচের দিকে, 10 নিউটন অনুভূমিক দিকে, উল্লম্বভাবে নিচের দিকে 10 নিউটনের চেয়ে বেশি। 4-এর দাগে সি অপশানটাই করে দেবে তোমরা সঠিক উত্তর। 5-এর দাগে বলছে মাধ্যাকর্ষণ বল ব্রহ্মাণ্ডের দুটি ভরের মধ্যে ক্রিয়া করে, ছাদ থেকে সুতো দিয়ে ঝোলানো দুটি দোলক পিণ্ডের ক্ষেত্রে নিচের কোন কথাটি সঠিক? কি বলেছে আবার, পিণ্ড দুটি মহাকর্ষের টানে পরস্পরের দিকে সরে যায়, পিণ্ড দুটি পরস্পরের দিকে সরে যাবে না, কারণ পিণ্ড দুটির ওপর পৃথিবীর অভিকর্ষ টানের তুলনায় পরস্পরের সঙ্গে পরস্পরের দিকে মহাকর্ষের টান নগণ্য। আর কি দিয়েছে, পিণ্ড দুটি পরস্পরের দিকে সরে যাবে না কারণ পৃথিবীতে শুধু অভিকর্ষত বল থাকে, সার্বজনীন মহাকর্ষ বল থাকে না। পিণ্ড দুটি পরস্পরের দিকে সরে যাবে না কারণ পিণ্ড দুটি পারস্পরিক মহাকর্ষ বল তাদের ওপর পৃথিবীর দেয়া অভিকর্ষ বল দ্বারা প্রতিমিত হয়ে থাকে। এখানে বি অপশানটা তোমরা করে দেবে সঠিক উত্তর, বি। 5-এর বি। 6-এরটা 10 নিউটন বল 500 বর্গ সেমি ক্ষেত্রফলে প্রযুক্ত হলে সৃষ্ট চাপের মান কত হবে?
প্রথমেরটা না দ্বিতীয়টা না তৃতীয়টা না চতুর্থটা, সঠিক অপশানটা করে দেবে 6-এর ডিএরটা। তারপরে 7 নম্বরটা, 7 নম্বর, নিচের বিবৃতিগুলোর মধ্যে যেটি সঠিক সেটি হলো 4টের মধ্যে। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে পরিবহন পরিচালন বিকিরণের মাধ্যমে। সূর্য থেকে পৃথিবীতে চাপ আসে পরিবহন ও পরিচালনের মাধ্যমে। সূর্য থেকে পৃথিবীতে চাপ আসে পরিচালন ও বিকিরণের মাধ্যমে। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণের মাধ্যমে। এটা হচ্ছে 7 নম্বরটা হচ্ছে তোমার সঠিক উত্তর। 8 নম্বরটা, উভধর্মী অক্সাইড হলো 4টে উভধর্মীর মধ্যে উভধর্মী অক্সাইড, তোমরা করে দেবে বিয়েরটা। 9 নম্বরটা, ক্যালসিয়াম ফসফেটের সংকেত, তোমরা ডি অপশানটা করে দেবে ক্যালসিয়াম ফসফেটের সংকেত। আর সর্বশেষ হচ্ছে 10 নম্বরটা, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় ক্যাথোডে ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে, ক্যাথোডে ঋণাত্মক এখানে বিজারণ ঘটে, অ্যানোডে ধনাত্মক এখানে বিজারণ ঘটে, অ্যানোডে ঋণাত্মক এখানে বিজারণ ঘটে। তোমরা করে দেবে বি অপশানে ক্যাথোডে ঋণাত্মক এখানে বিজারণ ঘটে। এবার 10টা হচ্ছে জীবনবিজ্ঞান প্রশ্নের সমাধান করব। 10টা। 1 নম্বরটা দেখো, যে অণুজীব শুধুমাত্র পোষক দেহের ভিতর বংশবিস্তার করে, 4টে তোমার অপশান দেওয়া আছে, তোমরা বি অপশানটা করে দেবে। সঠিক উত্তর হচ্ছে ভাইরাস। তারপরে 2-এরটা বলছে অ্যালকোহল নিম্নলিখিত কোনটির সাহায্যে প্রস্তুত করা যায়, এখানে হচ্ছে ইস্ট। নিম্নলিখিত কোনটি খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয় না, 4টে অপশান দিয়ে আছে, তোমরা করে দেবে মিথেন। 4 নম্বরটা, 4 নম্বরই যে বয়ঃসন্ধি মানুষের বিভিন্ন পরিবর্তন দেখা যায়, এই পরিবর্তনগুলো নিচের কোনটিকে নির্দেশ করে, কৈশোরকাল, প্রাক পরিণতকাল, কৈশোর পরবর্তীকাল, বার্ধক্য। তোমরা 4-এর দাগে তোমরা করে দেবে এ অপশানটা। নিম্নলিখিত কোন জোটটি সঠিক, অনুনালিকা শ্বসন, লাইসোজোমকে অন্তঃকোষীয় পরিপাক বলা হয়, আর মাইটোকন্ড্রিয়া কোষীয় ক্ষরণ, গলদি বস্তু হচ্ছে শক্তি উৎপাদন। এখানে সঠিক হচ্ছে তোমার বিয়েরটা, লাইসোজোম অন্তঃকোষীয় পরিপাক। তারপরে 6 নম্বরটা, 6 নম্বরে কি দিয়েছে, 6 নম্বরে দিয়েছে পেঁয়াজের স্বল্পপত্রের কোষ মানুষের ঠোঁটের ভেতরে কোষের মধ্যে কোন পার্থক্য সঠিক বলে মনে হয়, 4টে তোমার এখানে অপশান দেয়া আছে। 4টে বুঝে, পেঁয়াজের স্বল্পপত্রের কোষে অধিক মাইটোকন্ড্রিয়া থাকে, বিয়েরটা দিয়েছে পেঁয়াজের স্বল্পপত্র কোষে কোষ প্রাচীর থাকে, মানুষের ঠোঁটের ভেতরে কোষ পর্দা থাকে না, মানুষের ঠোঁটের ভেতরে কোষে এন্ডোপ্লাজমিক জালিকা অনুপস্থিত। তোমরা 6-এর দাগের বি অপশানটা করে দেবে সঠিক উত্তর। 7, নিম্নলিখিত কোনটিতে অধিক মাইটোকন্ড্রিয়া থাকে, সুপ্ত বীজে, সুপ্ত অবস্থায় থাকা বীজে, অঙ্কুরিত বীজে, আর তোমার ভেজানো বীজে। তোমরা করে দেবে অঙ্কুরিত বীজে। 8-এর কি বলেছে, নিম্নলিখিত বক্তব্যটি সঠিক বলে মনে হয়, এ অপশানে কি দিয়েছে, এতে বলছে ছেলেরা মেয়েদের থেকে আগে কৈশোরে উত্তীর্ণ হয়। বিয়েরটা কি দিয়েছে, মেয়েরা ছেলেদের পূর্বে কৈশোরে উত্তীর্ণ হয়। তারপর দ্রুত বৃদ্ধির পরবর্তী মেয়েরা ছেলেদের থেকে অধিক ওজন লাভ করে। 4 থেকে 12 বছরের মধ্যে মেয়েদের ছেলেদের থেকে বেশি ওজন বৃদ্ধি পায়। এখানে বি অপশানটায় করে দেবে তোমার সঠিক উত্তর, বিয়েরটা। 9 নম্বর আর 10 নম্বর দেখো। 9 নম্বর, জ্যাম জেলি প্রস্তুত করার সময় যে সাধারণ প্রিজারভেটিভ ব্যবহৃত হয় তা সোডিয়াম বেনজোয়েট, সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট, নাইট্রিক অ্যাসিড। তোমরা সঠিক অপশান করে দেবে সোডিয়াম বেনজোয়েট। 10 নম্বরটা, 10 নম্বরের প্রতিযোগিতা বলতে কি বোঝায়, যখন প্রাণীরা খাবার খাচ্ছে না, যখন 2 বা ততোধিক প্রাণীর খাদ্য বাসস্থানে লড়াই করছে, ইয়েস, প্রাণীরা গর্তে বাস করছে, না, কোনোটি নয়। তাহলে এখানে তোমার 10-এর বি।